শ্রীলঙ্কায় এসেই আমরা বেশ কিছু পর্যটন স্থান ঘুরেছি। তার মধ্যে ফেমাস একটা জায়গা হচ্ছে গাঙ্গারা মাইয়া টেম্পল। এখন এখানে এসেছি, আমাদের ড্রাইভার সাহেব বলেছে এই গাঙ্গারা মাইয়া টেম্পলটা অনেক পুরাতন, অনেক কিছুই দেখার আছে, তাই আমরা এখানে এসেছি। বাইরে জুতা রেখে, এই যে বক্সের জুতাগুলো এখন রেখেই আমরা টিকিটগুলো সংগ্রহ করছি। পার পার্সন টিকিটের মূল্য নিয়েছে 400 রুপি করে, শ্রীলঙ্কার 400 রুপি করে নিয়েছিল। আমাদের দুইজনের জন্য নিয়েছিল 800 রুপি। আর এই একটা টিকিট দিয়ে আমরা দুইটা মন্দির ঘুরে আসতে পারবো। আর মন্দিরের মধ্যে ঢুকেই বিশাল বড় বড় বৌদ্ধ মূর্তি দেখতে পারছিলাম। এখানে অনেক বড় বড় বৌদ্ধ মূর্তি ছিল। আরো দেখেছি হিন্দু ধর্মেরও অনেক মূর্তি। এইখান থেকে আমরা কিছু মূর্তি দেখেই তারপরে আমরা বাইরে চলে আসি। আর বাইরে এসে দেখি যে এখানে এভাবে প্রদীপ জ্বালানো হচ্ছিল। অনেক বাতাস থাকাতে বেশ কিছু প্রদীপ নিভে গিয়েছে। আর সামনে যে দেখি যে এখানে আরেকটা বৌদ্ধ মূর্তি আছে। তারপরে আমরা চলে যাই আরেক পাশে, এখানে দেখি যে এই যে হাতিটা দেখছেন, এটা হাতির একটা মমি তৈরি করে রেখেছে, এটা রিয়েল হাতি ছিল। তারপরে পাশের মন্দিরে এখানে ঢুকে দেখি ছোট ছোট হাজার হাজার মূর্তি রয়েছে এই পাশে। দর্শক, আমরা চলে এসেছি গাঙ্গারা মায়ের টেম্পলের সাথে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা দেখতে। এখানে অনেক পুরনো কিছু পৌত্তলিক জিনিসপত্র রয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি কয়েন, অনেক পুরনো কয়েন, বাট এটা কত শতাব্দীর বলতে পারবো না কারণ এখানে লেখা নেই। আর এটা সম্ভবত টেম্পলটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনের ছবি। অনেক পুরনো নিদর্শন, সম্ভবত টেম্পলে যেসব জিনিসপত্র ইউজ করা হয়েছে দেবদেবীর পূজা করার জন্য সেই জিনিসপত্রগুলো এখানে রাখা আছে। এই সাইডে হাজার হাজার মূর্তি একসঙ্গে রেখে দিয়েছে। আর এই সামনে যে গ্লাস চারিপাশে দেওয়া দেখছেন, এইখানেও কিন্তু একটা মূর্তি আছে, এটাকে চারিপাশে গ্লাস দিয়ে সংরক্ষণ করে রেখেছে। পরবর্তীতে জানলাম, আমাদের ড্রাইভার সাহেব বলছিল যে এই মূর্তিটা নাকি একদম স্বর্ণ দিয়ে তৈরি করা, এর জন্যই চারিপাশে গ্লাস দিয়ে এই মূর্তিটাকে সংরক্ষণ করে রেখেছেন। আর এই পূজা করা হচ্ছিল, এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল। এইবারে চলে গিয়েছি আমরা মিউজিয়ামে। এইখানটা এসে আমাদের কাছে বেশি ভালো লাগছে, কারণ অনেক পুরানো জিনিসপত্র দেখতে পেয়েছি যেটা আসলে সচরাচর আমরা দেখতে পাই না। মিউজিয়ামে গেলেই আসলে অনেক পুরাতন জিনিসপত্র দেখা যায়। এই মন্দিরের পাশে ছোট্ট একটা মিউজিয়াম করেছে, যা অনেক পুরাতন জিনিসপত্র দেখা যাবে। আর এখানে ঘুরতে এসে একজন ইন্ডিয়ানদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। প্রথমে তারা ভেবেছিল আমরা ইন্ডিয়ান, কলকাতা থেকে এসেছি। যখন আমরা বলেছি আমরা বাংলাদেশ থেকে এসেছি, তখন ওনারা একটু অবাকই হচ্ছিল, কারণ পুরো শ্রীলঙ্কায় এসে আমরা এই এনাকে ইন্ডিয়ান পেয়েছি। আর আসলে ঘুরেছি যতদিন, আমরা কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি কাউকেই পাইনি। এই পাশে অনেক বড় একটা শোকেসে অনেক ধরনের জিনিসপত্র সাজিয়ে রেখেছে। এইখানে বিভিন্ন ধরনের শোপিস থেকে শুরু করে পুরানো পয়সা সবকিছুই কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে বিভিন্ন ধরনের আপনি পুরানো ফার্নিচারও দেখতে পাবেন। এই যে একটা চেয়ার দেখছেন, এটাও কিন্তু অনেক পুরাতন একটা চেয়ার। পরে আমরা চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক অনেক ফার্নিচার কিন্তু রয়েছে এখানে। তারপরে শোকেসের মধ্যে বিভিন্ন ধরনের শোপিস, কাঠ থেকে শুরু করে সব ধরনের শোপিস রয়েছে। আর যে ফুলের টপটা, এখানে কিন্তু অনেকগুলা ফুলের টপ দেখেছি, এরকম এর থেকে বড় বড় আছে, সামনে দেখতে পারবেন। আর এই পাশে দেখছেন বিভিন্ন ধরনের শোপিস, মানে পুরনো যত জিনিসপত্র আছে সব কিন্তু সুন্দরভাবে তারা সংরক্ষণ করে রেখেছে। এখানে হাতির দাঁত থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে এমন কিছু নেই যে আপনি এখানে পাবেন না। এই যে পেয়ালাগুলো দেখছেন চায়ের, এগুলো কিন্তু অনেক পুরানো, এগুলো কিন্তু এখন সচরাচর দেখা যায় না। অনেক পুরাতন জিনিসপত্র এখানে দেখতে পেয়েছি, যেটা আমি সচরাচর টিভিতে দেখে থাকি। যেমন এই যে কলের গান, এটা কিন্তু আমি টিভিতে দেখেছি, সামনাসামনি এই প্রথম দেখলাম। বাবা, বিশাল বড় একটা টব, দেখো না কত বড়।
আমি তো এত বড় দেখিনি, আমার থেকে মনে হয় যেন বেশি বড়। হ্যাঁ, মানে ভাবা যায়। দেখেন এই যে এই পর্যন্ত আমার এত বড় ফুলদানি। আমি কিন্তু এই প্রথম দেখলাম এত বড় ফুলদানি। ঠিক আছে, আবার এখানে আবার কশ্যপের ইয়াও আছে, খোসাও আছে। যে কশ্যপের যে উপরের যে অংশটা না, খোসাটা, এটাকে কি বলে, শিং বলে না, না দাঁত বলে, দাঁত। যে এত বড় হাতির কিন্তু রিয়েল দাঁত এটা। কিন্তু কখনো এত বড় ফুলের টব দেখিনি। জাস্ট দেখেন, আমার থেকেও মনে হয় বড়। ঠিক আছে, অসাধারণ লাগতেছে এই যে ফুলের টবটা। এরকম অনেকগুলাই আছে, সব থেকে মনে হলো এটাই বেশি বড়, তাই এর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। কিয়া লোটাস টাওয়ার, খুব সুন্দর একটা ওয়েদার দর্শক। এর ভিতরে আমরা চলে এসেছি আর একটা টেম্পলে। আমরা যে গঙ্গারামায় টেম্পলে গিয়েছিলাম তার অপোজিটেই, খুবই কাছে। তো এক টিকিটে আমরা এন্টার টেম্পলটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা লেকের উপরে অবস্থিত, খুবই সুন্দর। একটা সিদ্ধ বাতাস আসতেছে, খুবই ভালো লাগছে বিকাল সময়ে। কিছু ছবি তুলতে হবে এখান থেকে। ওয়াও, ভেরি নাইস আর্কিটেকচারাল মনুমেন্ট। এই যে দেখুন, সারি সারি দিয়ে রাখা গৌতম বুদ্ধের মূর্তি। দেখুন দর্শক, মূর্তিগুলো চৌকোনাভাবে স্কোয়ার শেপে মন্দিরটা বানানো, এবং চতুর্দিকে হচ্ছে মূর্তি, এবং মাঝখানে সম্ভবত আর একটা বড় মূর্তি রয়েছে গৌতম বুদ্ধের। দেখুন একবার কি সুন্দর স্বচ্ছ লেক। আর আমাদের পাশে রয়েছে কলম্বো সিটি। গোধূলি বেলা, একটু পরেই সূর্য অস্ত যাবে। সো আমরা শেষ বিকালে ঘুরতে চলে এসেছি এখানে। আমার ওই বিল্ডিংটা যে এত ভালো লাগছে, ওই বিল্ডিংটা কই কই, এই যেটা এত ভালো লাগছে বিল্ডিংটা। কলম্বো শহরটা ঘুরেই এখন আমরা নিগম্বো শহরে যাচ্ছি। শ্রীলঙ্কা আজ আমাদের দ্বিতীয়তম দিন, আর আজ আছি আমরা নিগম্বোতে। নিগম্বোর শহরটা ঘুরে দেখব। এখন আমরা আছি নিগম্বো একটা শহরে, সিমেন্টি রোডে একটা হোটেলে উঠেছি, যেটা অনেক রাত হয়ে গেছিল। এর জন্য আমি এই হোটেলের ভিউটা দেখাতে পারিনি, অন্ধকারে আসলে কিছুই দেখানো ছিল না। হোটেলটার রিসিপশনটা বেশ ভালোই ছিল, ছোটখাটোর মধ্যে আমাদের কাছে পরিপাটি এবং গোছানো মনে হয়েছে। আমরা সকাল 7:30টার সময় এসেছি নাস্তা করার জন্য। শ্রীলঙ্কায় আমরা 7 দিন ছিলাম। এই 7 দিন আমরা ঘুম থেকে উঠেছি সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। ঘুম থেকে উঠে লাগেজপত্র সব রেডি করে আমরা 7:30টার মধ্যে নাস্তা করে নিই। নাস্তা শেষ করেই আমরা যত দ্রুত সম্ভব 8টার আগে বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে, কারণ আমাদের অনেকগুলো স্পট ঘুরতে হয়। আর সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো ঘোরার পর্যটন স্থান আছে আমাদের পছন্দ অনুযায়ী সবগুলোই ঘোরার চেষ্টা করি। আর সকাল সকাল আমাদের ড্রাইভার সাহেবকেও বলেছি আসার জন্য। আমার 16 মাসের বাচ্চাকে নিয়ে আমরা এত বড় জার্নি করে থাকি। আর আমাদের সকালবেলা নাস্তা দিয়েছে ফ্রুট, তরমুজ এবং পেঁপে কেটে দিয়েছিল, আরো ছিল পাপায়া জুস, আর এখানে ব্রেড, তারপরে হচ্ছে এগ, এই ধরনের খাবার অনেক ছিল। সেগুলো আমরা সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে, বাচ্চা আসলে খেতে চাচ্ছিল না, ওকে একটু ডিম খাইয়ে তারপরে আমাদের লাগেজপত্র সব নিয়ে যাচ্ছে। আমাদের সবকিছুই গোছানো ছিল, এখন আমরা শুধু বের হব। এই হোটেল রুমটা দেখানো হয়নি, এর জন্য এটা দেখাচ্ছি। আমাদের এই যে হোটেলটা দেখছেন, এই রুমের ভাড়া পড়েছিল $25। এখানে আপনারা $10 থেকে $15 মধ্যেও পাবেন। আমাদের বাংলাদেশি টাকায় পড়েছে মাত্র 3000 টাকা। আর রুম থেকে বের হয়েই এত সুন্দর একটা সুইমিং পুল আপনি দেখতে পাবেন। এই যে সুইমিং পুলে আমাদের গোসল করা
করা হয়নি, কারণ আমরা এসেছি রাত্রে। আবার ভোর 7:30 থেকে 8টার মধ্যে আমরা চেক আউট করে ফেলছি। আমাদের কাছে এই সুইমিং পুলটা বেশ ভালোই লেগেছিল। এখন আমরা চলে যাচ্ছি নিগম্ব শহরটা ঘুরে দেখতে দেখতে। আমরা সিগরিয়া শহরে যে থাকবো রাত্রের বেলা। আমরা শ্রীলঙ্কায় 7 দিন থাকবো। 7 দিনে 7টা শহরে 7টা হোটেলেই আমাদের থাকা পড়বে। শ্রীলঙ্কায় এসে রাস্তা দিয়ে যাওয়ার সময় যতই দেখি ততই অবাক হই, এই রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা নিগম্বতে ছিলাম, এখন আমরা সিগিরিয়ায় যাচ্ছি। এখন আমরা ডাব খেতে নামছি। হ্যাঁ, ডাব খাবো, রাস্তাটা পার হই। এই যে ডাব, হ্যাঁ হ্যাঁ, এই যে ডাব, ডাবটা খেয়ে দেখবে। খাও, তুমি খাও, তুমি নাও আগে, মেয়ে আছে তো। হ্যাঁ, এখানে কত রুপিয়া? 120 থেকে 150। অনেক মিষ্টি, অনেক মিষ্টি ডাব। আম্মা এটা এই যে খাও খাও খাও, এই যে ডাবের পানি খেয়ে দেখো, মজা। শ্রীলঙ্কায় আসবো আর এই ডাব খাবো না, সেটা কি হয়? এই ডাবের কালারটা দেখেন, জাস্ট অসাধারণ, কমলা কালারের ডাব। আর ডাবটা না অনেক মিষ্টি ছিল। আর এই ডাব অনেক খেয়েছি। এই ডাবের প্রাইস ছিল বাংলাদেশি টাকা 45 থেকে সর্বোচ্চ 50 টাকা। এখন আমরা চলে আসছি স্পাইসি গার্ডেন। এই গার্ডেনটা আমরা ঘুরে দেখব। অনেক অনেক গাছ আছে যেগুলো আমরা চিনি না বা অনেক গাছের নাম জানি না। এই পুরো গার্ডেনটাই আমাদের ঘুরিয়ে দেখাবেন এই যে ভদ্রলোকটা। ইনার নাম এখন আমার মনে পড়ছে না, যাই হোক ইনি আমাদের বুঝিয়ে বলছিলেন, আরো গাছগুলো দেখাচ্ছিলেন। এই যে যে লম্বা গাছটা দেখছেন, এটা হচ্ছে স্যান্ডেলউড গাছ, যেটাকে আমরা বলে থাকি চন্দন গাছ। এই চন্দন গাছ আমার কখনোই দেখা হয়নি, ফার্স্ট টাইম আমি চন্দন গাছ নিজ চোখে দেখতে পেয়েছি। তারপরে এখানে লোশন থেকে শুরু করে আপনার কাশির যে স্রাব, স্যান্ডেলউড অয়েল, হেয়ার অয়েল, অনেক ধরনের প্রসাধনী পাবেন এনাদের কাছ থেকে। আপনাকে অনেক ধরনের প্রসাধনী দেখাবে, যেটা আপনার পছন্দ সেটাই আপনি এখান থেকে নিতে পারেন। আমার বরের হাতে এখানে একটা হেয়ার রিমুভ ক্রিম দিয়েছে, যেটা কোনো মেডিসিন দেওয়া নাই, পুরো আয়ুর্বেদিক দিয়ে তৈরি, যেটা আমরা পরে রেজাল্টটা দেখব। আর এনার হাতে যে ক্রিমটা সেটা যে এত ভালো, এত ভালো, যেটার মানে প্রশংসা যতই করি না কেন কম হয়ে যায়। যেটা আমি নিয়েছি, এত ভালো কাজ দিয়েছে। এখানে চোখের নিচে কালো দাগ এবং তারপরে হচ্ছে ব্রণের দাগ, ব্রণ হওয়া বন্ধ হয়েছে। অনেক উপকার পাচ্ছি এই ক্রিমটা মেখে। আর আমার বরের হাতের পশমগুলো দেখেন কিভাবে তুলে ফেলেছে। আর এখানে আমরা একটু অর্গানিক চা খাচ্ছিলাম, যেটা একদমই ন্যাচারাল। চা খাওয়ার পরে ছোট্ট করে আমার বরকে একটা অয়েল দিয়ে মাসাজ করে দিয়েছে। আর এইখানে আমি এই সর্বপ্রথম জয়ফল গাছ দেখেছি। এই যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন, হলুদ হয়ে গিয়েছে, এটা কিন্তু জয়ফল গাছ, যেটা আমার কখনোই দেখা হয়নি। তারপরে দেখলাম হচ্ছে চকলেট গাছ, যে কোকো পাউডারটা আমরা ইউজ করি সেটার এটা গাছ। এটা হচ্ছে সবুজ আকারে থাকার পরে এটা এইভাবে পেকে যায়। পাকা ফলটার মধ্য থেকে আপনার কয়েকটা দানা বের হয়, ওই দানাগুলো শুকিয়ে ভাজার পরে গুঁড়ো করলেই হয়ে যায় আপনার চকলেট পাউডার। আর এইখানে এসেছি অনেক ধরনের প্রোডাক্ট আছে। আর আমার মূল উদ্দেশ্যই হচ্ছে স্যান্ডেলউড অয়েল নেওয়ার জন্য, যেটা আসলে স্কিনের জন্য খুবই উপকারী। আর ওই ক্রিমটা আর স্যান্ডেলউড আমি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, যেটা আমি এখনো পর্যন্ত ইউজ করছি। আর জানি না শেষ হয়ে গেলে আবার কোথায় পাবো। দেখতেই পাচ্ছেন আমার স্কিনের অবস্থা খুবই খারাপ ছিল। আমি স্যান্ডেলউড আর এই ক্রিমটা ইউজ করে আমি যে এত ভালো ফল পেয়েছি সেটা বলার মতো না। আমার ব্রণ হওয়া কমে গিয়েছে এই স্যান্ডেলউড আর ক্রিম ইউজ করার পরে। যদি জানতাম এত ভালো রেজাল্ট দিবে তাহলে আমি আরো কয়েকটাই নিতাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।